আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ১২টা পদ্যের প্রতিটা পদ্যের মূল ভাব, তার উদ্দীপক নির্ণয় এবং সেখানে যে সকল চরিত্র আছে সেই চরিত্রগুলোর প্রতিটা বৈশিষ্ট্য আজকে আমরা দেখব, যেন আমরা শেষ মুহূর্তে আমাদের রিভিশনটা হচ্ছে খুব ফাস্ট হয় এবং টু দা পয়েন্ট হয়। তোমরা দেখতে পারতেছো যে এখানে হচ্ছে আমরা প্রধান বিষয়বস্তু এবং কি কি চরিত্র আছে সেই চরিত্রের মধ্যে কোন কোন আমরা বিষয়গুলো দেখতে পাই সেগুলো নিয়ে কথাবার্তা আজকে বলবো। এবং আমরা আজকে পড়ার মাঝখানে এমন স্টাইলেই পড়বো যে তোমাদের উদ্দীপকটা কোন স্টাইলে আসে, কিভাবে তোমরা উদ্দীপক থেকে সাদৃশ্য বা বৈসাদৃশ্য খুঁজে বের করতে পারবা সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। ওকে, সো আজকের এই যে তোমাদের এই রিভিশন নোটটা, এই রিভিশন নোটটা কিন্তু তোমাদের অলরেডি আমাদের যেই টেলিগ্রাম চ্যানেলটা আছে এখানে অলরেডি দিয়ে দিছি, এবং আমি হাইলি সাজেস্ট করবো তোমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে। কেন? কেননা নর্মালি একটা নোট বানানোর পরে যেরকম এই যে এখন যেটার ক্লাস নিব এটা কিন্তু নোট আমরা অলরেডি আগেই দিয়ে দিছি, আমার ক্লাস শুরুর আগেই দিয়ে দিছি। তো সুবিধা হচ্ছে যদি তোমরা হচ্ছে আগে থেকেই যুক্ত থাকো তাহলে হচ্ছে আমি তোমাকে ইনফর্ম করতে পারি। ড্রাইভ লিঙ্ক দেওয়া যায়, বাট সমস্যা হচ্ছে তোমার দিলে ড্রাইভ লিঙ্ক তোমাকে আবার একটা ভিডিও করতে হয় বা পোস্ট দিতে হয়, তোমার কাছে পৌঁছায় না। সো অবশ্যই তোমাদের সামনে অনেকগুলো এক্সাম আছে, সামনে অনেকগুলো আমরা নোট নিয়ে কাজ করব, অনেকগুলো রিভিশন নোট দিব। তোমার প্রথম কাজ হবে খুব দ্রুত এই টেলিগ্রাম চ্যানেলটায় যুক্ত থাকা, যেন একটাও মিস না হয়। ঠিক আছে, তো এটা অলরেডি আমার এখানে এন্ড। তোমাকে জানাই দিলাম ইনফরমেশনটা, যে হচ্ছে নিচে পড়তে চাও নিচে পড়ো, কোনো সমস্যা নেই। আর যে মনে করতেছো যে ভাই আপনার সাথে একটু ক্লাসে রিভিশন দিই, তাহলে হচ্ছে আমরা আজকে ক্লাস শুরু করতে পারি। কিভাবে পড়বা? আমাদের এখানে দুইটা অংশ আছে, অলরেডি কিন্তু গদ্যের ক্লাস দিয়ে দিছে। অনেকে কমেন্ট করতে পারো ভাই গদ্যের ক্লাস কোথায়। সো গদ্যের ক্লাসটা আমি হচ্ছে ধরো এই যে এইখান থেকে আই বাটনে দিয়ে দিচ্ছি, ওইখানে ক্লিক করলে পাবা, একটা প্লে লিস্টও দিয়ে দিব। আচ্ছা, সো অনেক ইনফরমেশন জানানো হলো। এখন আমাদের ক্লাসটার অ্যাপ্রোচ কি হবে? আমাদের ক্লাসটার অ্যাপ্রোচ হচ্ছে যে তোমাদের এইখানে আমরা দুইটা অংশ দিচ্ছি, একটা প্রধান বিষয়বস্তু এবং তার সাথে বেশ কিছু চরিত্র বা ওই আনুষাঙ্গিক বেশ কিছু বিষয়গুলো বিশ্লেষণ করা। তো তোমার কাজ হবে এই যে জায়গাটা আছে, অর্থাৎ যেটা প্রধান আমাদের কাছে বিষয়বস্তু, এখানে হচ্ছে আমরা আসলে সাদৃশ্য বৈসাদৃশ্য কোন বিষয়গুলো ফুটে উঠছে সেগুলো দেয়া আছে। আর যেটা হচ্ছে তোমাদের চরিত্র বিশ্লেষণ, এটা হচ্ছে তোমাকে স্পেসিফিক করে কোনো চরিত্র, কোনো সময়, এগুলোকে উল্লেখ করতে সাহায্য করবে। এবং আমরা এখানে এমনভাবেই ওয়ার্ডিংসগুলো করছি যেগুলো তুমি যদি খাতায় লেখো দেখতে সৌন্দর্যটা বাড়বে। ওকে, সো এইভাবে আমরা একটু আগাই, তাহলে হচ্ছে আরো বেশি সুবিধা হবে আমাদের জন্য। তো প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে কোনটা? ঋতু বর্ণন। আমি প্রতিটা অধ্যায়ে যাওয়ার আগে কয়েকটা শব্দের মাঝখানে ওইটাকে বোঝানোর চেষ্টা করব। ঋতু বর্ণন যেটা, এখানে মেইনলি হচ্ছে যে বাংলাদেশ ষড়ঋতুর দেশ, এখানে যে এক একটা ঋতু আসে, ঋতুর যে রূপ বৈচিত্র্য, যে এক এক সময় একরকম আমরা কন্ডিশন দেখতে পাই, সেটা দেখানো হয়েছে। তার সাথে মানব মনের যে সম্পর্ক, মানুষের জীবনেও যে এরকম আপস অ্যান্ড ডাউনস থাকে সেটা দেখানো হয়েছে। তার সাথে এই যে ঋতু চেঞ্জ হয় তার সাথে যে মানুষের মনে প্রেম জাগে, ভালোবাসা জাগে, এই ব্যাপারটা হচ্ছে এই যে তোমার পদ্য আছে এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক, বাংলাদেশ যে ষড়ঋতুর দেশ, ঋতুর বৈচিত্র্য সেটা দেখানো হয়েছে এখানে। সেটা হচ্ছে কোনটা? ঋতু বর্ণন, অর্থাৎ প্রকৃতির বৈচিত্র্যের সাথে মানব মনের অবিচ্ছেদ্য সম্পর্ক এবং প্রভাব। ২ নম্বর, বাংলাদেশ ষড়ঋতুর দেশ, তার নৈসর্গিক সৌন্দর্য বিভিন্ন সময়। এবং এখানে যে বিভিন্ন সময়, এরপরে এটা শুরু হয়েছে, দেখো এই দুইটাই আমি জাস্ট একটু এক্সটেনশন হিসেবে এগুলো টানছি, বুঝছো? বসন্তে স্নিগ্ধতা থাকে, কোকিলের কুহুতান, মানব মনে প্রেমের সঞ্চার হয় এই সময়। যে বলো না বসন্তের প্রেম, ঠিক আছে, বসন্তের আবহে আর কি। গ্রীষ্মের প্রখর তাপদাহ, ঠিক আছে, এটা হচ্ছে নিদাঘ কাল, অর্থাৎ যে কষ্টের সময়টা থাকে। এবং ক্লান্ত পথিকের জীবন ছায়ার গুরুত্ব, জীবনের ছায়ার গুরুত্ব, অর্থাৎ একজন মানুষ অনেক ক্লান্ত, অনেক পরিশ্রম করছে, সে এখন কোনো একটা শান্তিক জায়গা খুঁজতেছে, তাহলে এটা কোন কাল? আসলে গ্রীষ্মকাল। আসলে গ্রীষ্মকালে মানুষ হচ্ছে এরকম কন্ডিশনের মধ্য দিয়ে যায়। বর্ষা, এরপরে কি হচ্ছে? অবিরাম বৃষ্টি হচ্ছে, ব্যাং, তারপর হচ্ছে ময়ূরীর ডাক, শিখিনি বলা হয়েছে এখানে। যুবক চিত্তের পুলক, অর্থাৎ যুবক চিত্তের মনে আনন্দ জাগে। এরপরে শরৎকালে আমরা কি পাই? শরতের নির্মল আকাশ, শুভ্র মেঘের ভেলা, প্রকৃতির স্নিগ্ধ একটা রূপ। ওকে, এবং ফাইনালি শীতের যে দীর্ঘ রজনীর শেষে সুখী দম্পতির চিত্ত সুখ এবং আনন্দানুভূতি। ঠিক আছে, আনন্দের যে অনুভূতি সেটা আনন্দানুভূতি। আচ্ছা, তো উচ্চারণটা একটু কঠিন, আনন্দনানুভূতি। ঠিক আছে, আনন্দনানুভূতি, ঠিক আছে নাকি আনন্দানুভূতি। ওকে, ঠিক আছে, অনেক কঠিন। সহজ ভাষা লিখবা আনন্দের অনুভূতি, ভাই অনেক কঠিন, বাট এটা যদি একসাথে লিখো আনন্দানুভূতি। ওকে, ফাইন। কষ্ট হয়ে গেছে উচ্চারণ করতে, যাই হোক সমস্যা নেই। এখন মেইনলি হচ্ছে তোমার এই জায়গা থেকে একটা জিনিস আমি তোমার প্রশ্ন বলে রাখি, সেটা হচ্ছে কোনটা? যে প্রথম এখানে কোন ঋতুর কথা বলছে? বসন্তের কথা বলছে। আমি কিন্তু ওই সিকোয়েন্সেই লিখে দিছি, ঠিক আছে। এবার আসলে হচ্ছে চরিত্রের ক্ষেত্রে সুখী দম্পতি, যেটা সুখী দম্পতি আসলে শীত ঋতুর মাঝখানে বোঝানো হয়েছে, যে শীতের দীর্ঘ রাতে উষ্ণতা এবং গভীর প্রেমে মগ্ন থাকে সুখী দম্পতি, এবং শীতের রুক্ষতার মাঝেও তাদের মনে আনন্দ এবং সুখের উল্লাস সৃষ্টি হয়। যে শীতের সময় কি হয়, অনেক লেটে সূর্য উঠে, একটা রুক্ষতা থাকে, তারপরে তাদের মনে একটা আনন্দ বা প্রেমের সঞ্চার থাকে। আচ্ছা, যুবক চিত্ত, যেটা যুবক চিত্ত হচ্ছে বসন্ত এবং বর্ষা ঋতু, যেটা
বসন্তের কোকিল এবং ভ্রমরের গুঞ্জনে রোমান্টিক বা হচ্ছে রসপূর্ণ হয়ে যায়। রোমান্টিক ওয়ার্ডটা হচ্ছে তোমার ইউজুয়ালি, তুমি তো আর গদ্যে লিখবা না, তোমার উদ্দীপকে দেয়া থাকতে পারে। বিভিন্ন ধরনের ইউরোপিয়ান বা বিভিন্ন কালচারে রোমান্টিক এই ওয়ার্ডটা ইউজ করা হয়, ঠিক আছে? তো ওইখান থেকে বুঝবে যে রোমান্টিক বা রসপূর্ণ হয়ে ওঠার যে কন্ডিশন, বসন্তকে বোঝানো হচ্ছে। বাট তুমি তোমার গদ্যের মধ্যে লিখবা না এটা। বর্ষার অবিরাম বৃষ্টি প্রকৃতির কোলাহলে আনন্দ পুলকিত বা হচ্ছে হর্ষিত হয়। অবিরাম বৃষ্টিতে প্রকৃতির কোলাহলে ভালো লাগে, যে ব্যাং ডাকে, বৃষ্টি হয়, এই যে শব্দের ব্যাপারটা সেটা। ক্লান্ত পথিক রিলেটেড যদি কোনো কিছু থাকে, গ্রীষ্ম ঋতুকে বোঝানো হয়েছে। গ্রীষ্মের প্রখর তাপদাহে তৃষ্ণার্ত অত্যন্ত ক্লান্ত থাকে, দুপুরের তপ্ত রোদে একটুখানি ছায়া এবং বিশ্রামের জন্য ব্যাকুল হয়ে ওঠে। এই যে একটা জীবনের বিশ্রামের গুরুত্ব, ছায়ার গুরুত্ব, এই ব্যাপারগুলো হচ্ছে বোঝায়। বা একটা আমরা বলি যে প্রশান্তির গুরুত্ব, সেটা আসে। এইবার সবচেয়ে মানে খুবই সুন্দর একটা হচ্ছে এখানে আমাদের কাছে পদ্যের মাঝখানে বিভীষণের প্রতি মেঘনাদ। সবচেয়ে কনফিউশন তোমাদের যে জায়গায় হয়, আমি একটু সবার আগে বলি। বাসায় একটা মানে একটা কথা আমাদের প্রায়ই বলা হয়, সেটা হচ্ছে ঘরের শত্রু বিভীষণ। ঘরের শত্রু বিভীষণ, তার মানে তোমার ঘরের লোকই যখন তোমার ক্ষতি করে, তার নাম কি হয়? বিভীষণ। অর্থাৎ বিভীষণ এমন একজন ব্যক্তি যে হচ্ছে তার ঘরের লোকের ক্ষতি করে। আশা করি ডাউট হবে না। তোমরা ঘরের শত্রু মেঘনাদ বানায় দাও, কেমনে জানি, ঘরের শত্রু বিভীষণ। আচ্ছা, তাহলে বিভীষণের প্রতি মেঘনাদ মানে কি? মেঘনাদ বিভীষণকে কিছু একটা বলছে, এটা নিয়ে এই কবিতাটা, ঠিক আছে? মেঘনাদ কি আসলে বলছে? সো মেঘনাদের চাচা হচ্ছে বিভীষণ। তো মেঘনাদ হচ্ছে একসময় একটা পূজা করতেছিল, ঠিক আছে? অগ্নি দেবতার পূজা করতেছিল। এটা একটু আমি ভালো মতো বুঝাই, তাহলে সুবিধা হয় তোমাদের জন্য। যে এখানে হচ্ছে দুইটা পক্ষ ছিল, একটা হচ্ছে ভালো পক্ষ বলা হয়েছে, একটা খারাপ পক্ষ বলা হয়েছে। বাট এখানে কিন্তু হিরো হিরো হচ্ছে কি, এখানে খারাপ পক্ষটা হিরো, এখানে এটা মাথায় রেখো। ভালো পক্ষ যে, সেখানে হচ্ছে রাম আছে, লক্ষণ আছে, এবং রাম লক্ষণ কি ধর্মের পক্ষে। আরেকটা হচ্ছে রাক্ষস পক্ষ। রাক্ষসের মধ্যে কে কে আছে? রাবণের নাম তোমরা শুনছো, মাথায় তোলা থাকে, রাবণ আছে। রাবণের মেজ ভাই হচ্ছে কুম্ভকর্ণ। রাবণের সবচেয়ে ছোট ভাই যে, তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে বিভীষণ। রাবণের এরপরে যেটা বলা হয় সেটা হচ্ছে বিভীষণ। এখন আর রাবণের ছেলে হচ্ছে, এখানে আমাদের কাছে কি আসছে? মেঘনাদ আসছে। রাবণের ছেলে মেঘনাদ, এবং মেঘনাদ যথেষ্ট পাওয়ারফুল। তো এখন এই রাম ওদের সাথে রাবণদের হচ্ছে যুদ্ধ হবে বা ইয়ে হবে। তো এই জন্য হচ্ছে মেঘনাদ একটা তন্ত্র মন্ত্র পড়তে গেছে, পূজা করতে গেছে, যে আমি যদি এই তন্ত্র মন্ত্রটা পড়ে ফেলি, আমি অনেক পাওয়ারফুল হয়ে যাব। আমি যে তোমার গল্পের আকারে বুঝাচ্ছি, মেইন কন্ডিশনটা বোঝো। তো ওই একটা পূজার যে জায়গায়, এই পূজার জায়গায় যখন সে পূজা করতেছিল, পূজার সময় মানুষ কি করবে? অস্ত্র নিবে। মেঘনাদ পূজা করতেছিল, তো মেঘনাদ অস্ত্র নেয় নাই। এখন ও যে জায়গায় পূজা করতেছিল, অনেক, এটা হচ্ছে একটা গোপন একটা প্লেস, এর মধ্যে মেঘনাদ আছে, মেঘনাদ এখানে পূজা করতেছিল। তো এই জায়গায় রাক্ষসরা বাদে কারো এখানে পারমিশন নেই, এবং বড় মানে পাওয়ারফুল হইতে হবে, তাইলে তুমি এই রুমটায় প্রবেশ করতে পারবে। তো হঠাৎ করে মেঘনাদ দেখলো কি, যে ভালো পক্ষের যারা আর কি, মানে ধর্মের পক্ষের যে লক্ষণ, ঠিক আছে, লক্ষণ এর মধ্যে অস্ত্র নিয়ে ঢুকে গেছে এই রুমের মধ্যে। লক্ষণ যখন এখানে রুমের মধ্যে অস্ত্র নিয়ে ঢুকে গেছে, তখন মেঘনাদ বললো যে, কিরে ভাই, মানে লক্ষণ কেমনে ঢুকলো? লক্ষণ, আর একটা জিনিস বলে রাখি, ওরা হচ্ছে রাক্ষস, মেঘনাদ ওরা কিন্তু রাক্ষস বংশের, লক্ষণ আর রাম হচ্ছে মানুষ। তো ওরা ঢুকছে, বলতেছে ভাই এই কাহিনী কেমনে হইলো, যে ও কেমনে আমার ঘরে প্রবেশ করলো, কাহিনী কি? পরে ও দেখলো যে, ও আচ্ছা, এর সাথে সাথে আরেকজন আছে, তার নাম বিভীষণ, মানে আমার আপন চাচা এরে নিয়ে আসছে আমার ঘরে, এবং অস্ত্র নিয়ে আসছে। আমার হাতে তো অস্ত্র নাই। মেঘনাদ আমি বলতেছে, ভাই চাচা তুমি কি করলা? তুমি শত্রুপক্ষরে নিয়ে আসছো, চোরকে নিয়ে আসছো ঘরে অস্ত্র সহকারে, আমি তো নিরস্ত্র। তো এটা কি হলো? এটা কাপুরুষোচিত কাজ হয়েছে না? এরা ধর্মের পক্ষে, বুঝো, কিন্তু রাম লক্ষণ এরা মানুষ, ধর্মের পক্ষে। বাট ঘটনা হচ্ছে, এই কবিতার আঙ্গিকে হিরোইক দেখানো হয়েছে মেঘনাদকে, দোষী দেখানো হয়েছে বিভীষণকে। যে মেঘনাদ ওরা হচ্ছে ওদের দেশের পক্ষে কাজ করছে, মেঘনাদ বিশ্বাসঘাতকতা করে নাই। মেঘনাদ দেশের পক্ষে কাজ করছে, কিন্তু বিভীষণ বিশ্বাসঘাতকতা করছে। লক্ষণ কাপুরুষোচিত আচরণ দেখাইছে, যে ও হচ্ছে এখানে অস্ত্র নিয়ে ঢুকছে। সো এই ব্যাপারটা কিন্তু এই জায়গায় ওভারঅল বলা হয়েছে। তো এই মধ্যেই কথা হয়েছে যে বিভীষণের প্রতি মেঘনাদ বলছে, চাচা তুমি এগুলো কেমনে করতে পারলা? ঠিক আছে, চাচা বলছে না, আমি তো ধর্মের পক্ষে, তোমার বাবা লঙ্কাকে হচ্ছে ধ্বংস করে ফেলতেছে, তাই আমি রাম আর লক্ষণের পক্ষে আছি। তো এই ব্যাপারটা হচ্ছে ওভারঅল এই জায়গায় আমাদের কাছে বুঝাতে গেছে। তো আমি আশা করি তোমাদের এই জায়গাটায় আমি কিছুটা হলে বুঝাতে পারছি, একটু সময় নিছি, বাট আশা করি এই জায়গাটা বুঝাতে পারছি তোমাদের। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এই জায়গায় কিন্তু দেখো যে রাম লক্ষণের ধর্মের পক্ষে হইলেও এই জায়গায় হিরো হচ্ছে মেঘনাদ, ভিলেনকে বিভীষণ। মানে এদের ভালো উদ্দেশ্য থাকলো, বাট এই যে বিশ্বাসঘাতকতাটা, এটা খারাপ। তো এই যে কথাটা হচ্ছে চলে আসে হচ্ছে বিভীষণের ঘরের শত্রু বিভীষণে, যে স্বদেশ প্রেম এবং স্বজাত্যবোধের এক অনন্য এবং অকৃত্রিম দৃষ্টান্ত। স্বদেশ প্রেমের যে জায়গাটা, এটা হচ্ছে মেঘনাদের মধ্যে দেখা যাচ্ছে। ধর্ম এবং নৈতিকতার দোহাই দিয়ে, এই যে বিভীষণ যে ধর্ম নৈতিকতার দোহাই দিয়ে স্বজন এবং মাতৃভূমির সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা বা বেইমানি, এটা উদ্দীপকে তোমাদের প্রায়ই মীর জাফরের কথাও দিতে পারে।
বুঝো কিন্তু বিশ্বাসঘাতকতা কেসে। তো এটা হচ্ছে বিভীষণ। আদর্শ নৈতিকতার প্রশ্নে দেশপ্রেমিক ভাতিজা, এই যে ভাতিজা হচ্ছে দেশপ্রেমিক, ভাতিজাকে মেঘনাদ, এবং দেশদ্রোহী চাচা বিভীষণের আদর্শিক দ্বন্দ্ব। দেশের সংকটে শত্রুর সঙ্গে হাত মিলাইছে, কে মিলাইছে? বিভীষণ। বিশ্বাসঘাতকের প্রতি তীব্র ঘৃণা এবং ধিক্কার দেখাইছে। বীরত্ব, অসীম সাহসিকতা এবং স্বজাতির প্রতি গভীর মমত্ববোধ কার মধ্যে দেখা গেছে? মেঘনাদের মধ্যে। এখানে কিন্তু মেঘনাদ ওরা ভিলেন, ওরা রাক্ষস, বাট ওরা কিন্তু ভালো এই জায়গায়। চরিত্র বিশ্লেষণ: মেঘনাদ অকুতভয় বীরযোদ্ধা, লঙ্কা বাহিনীর সেনাপতি এবং বাসব বিজয়ী। ঠিক আছে, বাসব বিজয়ী বা ইন্দ্রকে জয়কারী, এটাকে বলা হয় ইন্দ্রকে জয় করছে। উনি বলছে যে আমি ইন্দ্রকে জয় করছি। প্রবল স্বদেশ প্রেম, স্বাধীনতাবোধের গভীরভাবে উদ্বুদ্ধ একজন আদর্শ দেশপ্রেমিক, আত্মমর্যাদা আছে, সৎ আছে, নির্ভীক আছে। দেশদ্রোহী চাঁদার প্রতি চরম ক্ষুব্ধ হলেও গুরুজন হিসেবে শ্রদ্ধাশীল এবং বিনয়ী। মানে দেখো, রুমের মধ্যে শত্রু নিয়ে আসছে, তাও সে শ্রদ্ধার সাথে বলতেছে, শ্রদ্ধার সাথে তাকে মনে করা দিচ্ছে যে তুমি কিন্তু এর পুত্র, তুমি অমুকের ভাই, তুমি কুম্ভকর্ণের ভাই, তুমি রাবণের ভাই, তুমি এটা কেমনে করতে পারতেছো। সম্মান দিছে। মাতৃভূমির স্বাধীনতা রক্ষায় হাসি মুখে নিজের প্রাণ বাজি রাখতে প্রস্তুত। মানে পরে যুদ্ধ হয় আর কি, মিললে এই হচ্ছে কথা। বিভীষণের ক্ষেত্রে রাবণের ছোট ভাই, মেঘনাদের আপন চাচা, যে কিনা চরম বিশ্বাসঘাতক। এই ওয়ার্ডগুলো মাথায় রাখবা, বিশ্বাসঘাতক। নিজ জাতির সাথেও সে হচ্ছে বিশ্বাসঘাতকতা করছে। রামের নৈতিকতার প্রতি আকৃষ্ট হয়ে নিজেকে রাঘব দাস বা রামের দাস হিসেবে পরিচয় দেওয়া এক আজ্ঞাবহ। নিজেকে হচ্ছে রামের দাস হিসেবে পরিচয় দিছে। ভালো জিনিস, নৈতিকতা উদ্বুদ্ধ করছে, কিন্তু তারপরও নৈতিকতা দেওয়ার পরেও সে আপন মানুষের সাথে বিশ্বাসঘাতকতা বা এই যে কাপুরুষোচিত আচরণ যেটা, সেটা করা ঠিক হয়নি। ধর্ম ন্যায়ের ভুয়া দোহাই দিয়ে জাতীয় সংকটে শত্রুপক্ষকে, যে দেশের সংকটে হচ্ছে সাহায্য করে, নিজের আপন ভাতিজাকে হত্যার জন্য শত্রুকে গোপনে পথ দেখিয়ে দেওয়া এক পাষাণ হৃদয় স্বজন। মানে সহজ কথা হচ্ছে বিশ্বাসঘাতক, পাষাণ হৃদয়, ঘষালি বেগুন টাইপের। ঘষালি বেগুনের সাথে মিল আছে কিন্তু। প্রাসাদ ষড়যন্ত্র, প্রাসাদ ষড়যন্ত্র কে করছিল? মীর জাফর না। যদি বলে বিশ্বাসঘাতকতা মীর জাফর ভার্সেস ঘষালি বেগম, এর সাথে কার মিল আছে বেশি? মীর জাফর না ঘষালি বেগম? ঘষালি বেগম। প্রাসাদ ষড়যন্ত্র, আপন জনের বিশ্বাসঘাতকতা। ঠিক আছে। লক্ষণ হচ্ছে কোন? রামচন্দ্রের ছোট ভাই, অত্যন্ত ধূর্ত এবং সুযোগ সন্ধানী এক চরিত্র, কাপুরুষোচিত চরিত্র হচ্ছে এখানে আমরা দেখতে পাই। বীর্যোদ্ধা হওয়ার পর মেঘনাদের সামনে কাপুরুষের মতো আচরণকারী, বিভীষণের সাহায্য নিয়ে লঙ্কার নিকুম্ভিলা যজ্ঞাগারে, ওই যে জায়গায় বসে পূজা করতেছিল, যজ্ঞ করতেছিল, সেটা নিকুম্ভিলা, অন্যায়ভাবে গোপনে অনুপ্রবেশকারী, যুদ্ধের সব নিয়মকানুন ভেঙে দিয়ে একজন নিরস্ত্র অপ্রস্তুত মানুষকে হত্যার জন্য উদ্যত হয় এক হীন চরিত্র। এখানে উনি ভালো থাকলেও, ধর্মের পক্ষে থাকলেও, এটা হচ্ছে ঠিক না। আই হোপ তোমরা হচ্ছে এই জায়গা থেকে শেষ করছো। এবার চলে আসি হচ্ছে কোনটা? চলে আসি হচ্ছে সোনার তরী। সোনার তরী সহজ কথা হচ্ছে, এইখানে একটা উপমা দেওয়া হয়েছে। আমি একজন কৃষক, আমি হচ্ছে কি, আমি একজন কৃষক, আমি হচ্ছে একটা ক্ষেতে অনেক ফসল ফলাইছি এবং তার চারপাশে হচ্ছে অনেক একটা আমরা বলি কি নদী আছে আর কি। এখানে হচ্ছে নদী আছে, পানি আছে। তো কাটতে কাটতে এক সময় দেখা গেছে মানে বৃষ্টি হওয়া শুরু করছে, বর্ষা আসছে। তো বর্ষা আসার পরে নদীর পানি আস্তে আস্তে বাড়া শুরু করছে এবং এই লোকটা তখন হচ্ছে ধানও কেটে ফেলছে, ধান হইছে, উনি ধান মানে বপন করছে, ধান হইছে, ধান কাটছে। কাটার পরে হচ্ছে বৃষ্টি হওয়া শুরু করছে এবং পানি বাড়া শুরু করছে। পানি বাড়তে বাড়তে এরপরে উনি বলল যে আচ্ছা এখন তো আমার একটা হেল্প লাগবে, আমার তো এই ধানগুলো নিয়ে যেতে হবে, পারে নিয়ে যেতে হবে। তো উনি দেখলো দূরে হচ্ছে একটা নৌকা আছে, নৌকায় একজন আছে, তো ওনাকে ডাক দিল যে আমার নিয়ে যাও। তো এরপরে হচ্ছে আসলো, আসার পরে এই যে ধানগুলো আছে, এই ধানগুলো হচ্ছে এই যে আসার পরে ধানগুলো হচ্ছে নৌকায় ওঠানো হয়েছে, ধানগুলো নৌকায় ওঠানো হয়েছে, সবগুলো সবগুলো ধান ওঠানো হয়েছে। এরপরে এই যে তোমার লোকটা, আর এইখানে হচ্ছে কি, এখানে হচ্ছে কৃষক আছে, এখানে হচ্ছে কি আছে, কৃষক আছে ক্ষেতের মধ্যে। তো কৃষক সব ধান ওঠানোর পরে দেখলো নৌকায় আর জায়গা নেই। কেন জায়গা নেই? কারণ উনি অলরেডি ওনার যা যা ছিল সব হচ্ছে মানে দিয়ে দিচ্ছে, ওনার যা যা ধান ছিল সব দিয়ে দিচ্ছে। এবং একটা পর্যায়ে কি হলো, এই লোকটা শুধুমাত্র ধানগুলো নিয়ে চলে গেল, আর এই লোকটা এই যে একটা বর্ষার মধ্যে পানি বাড়তেছে, ঘোর একটা অন্ধকারের মধ্যে পড়ে গেল। এটা হচ্ছে ওভারঅল সোনার তরীর কথা। কি বোঝাইছে এই জায়গায়? এই যে লোকটা, যে লোকটা এইখানে ফসল ফলাইছে মানে সৃষ্টি করছে ফসল, শিল্পকর্ম, এটাকে শিল্পীকে বোঝানো হয়েছে, যে নিজের জীবনের সমগ্র অর্জন, নিজের জীবনের সমগ্র কি, এগুলো এগুলো হচ্ছে আমাদের কাছে আমাদের যে কাজগুলো সেটা। এই যে যে লোকটা হচ্ছে নৌকা নিয়ে আসছে হচ্ছে মহাকালের প্রতীক। সহজ কথা হচ্ছে মৃত্যুর দেবতা। আমি যদি তোমাকে বলি মৃত্যুর মানে আমাদের কি বলে এটাকে, ফরমান নিয়ে আসলে আমাদের কাছে আসছে। তো উনি আমাদের জাস্ট কাজকর্মগুলো নিয়ে চলে গেছে, ঠিক আছে। বাট আমরা হচ্ছে কি, আমরা এই জায়গায় হচ্ছে আমাদের আমাদের জায়গায় পড়ে রয়েছে। এবং এই জায়গায় মানে মহাকাল বলতে চারপাশের ইয়াগুলোকে অনেক সময় ইন্ডিকেট করা হয়েছে, ঠিক আছে। এটা দুইটা অর্থই আসলে ইন্ডিকেট করা হয়, যে তোমার হচ্ছে একজন নিয়ে চলে গেছে, আর এই যে আশেপাশের যে আমাদের কাছে নদীর জলগুলো আছে, এটাও মহাকালের একটা অংশ হিসেবে বোঝানো হয়, ঠিক আছে। মানে তোমার জীবনের জিনিসটা কি, জীবনে তোমার শিল্পকর্মের এই যে শিল্পকর্মগুলো, এগুলো বেঁচে যাবে, এগুলো সেভ হবে, কিন্তু কখনো তোমার যে এই যে আমাদের যেই মানুষ হচ্ছে নশ্বর, মানুষ মারা যাবে, কিন্তু এই কাজগুলো অবিনশ্বর থাকবে, শেষ।
এবার হচ্ছে কর্মফল বা মহৎ সৃষ্টি, এটা অবিনশ্বর, মানে এটা চলে গেছে। সৃষ্টিশীল মানুষের নশ্বর পরিণতি, সৃষ্টিশীল মানুষ এইখানে বসে মরে গেছে। মানুষ ও মহাকালের দ্বন্দ্ব, মানুষ মহাকালের দ্বন্দ্ব থাকবে। কর্মফলের গুরুত্ব, অর্থাৎ তুমি যে কাজ করবা সেই কাজগুলো ভালো না খারাপ তার উপর ডিপেন্ড করে মানুষ তোমাকে জাজ করবে অল দ্য টাইম। সোনার ধান, যেটা আমি তোমাকে বললাম, সোনার ধান এই যে এটা হচ্ছে আমার সৃষ্টিকর্ম বা কর্মফল। কৃষক হচ্ছে কি, কৃষক হচ্ছে এই যে শিল্পস্রষ্টা, কবি, সৃষ্টিশীল মানুষ, নশ্বর মানব। মাঝি হচ্ছে কি, এই যে মহাকালের প্রতীক যেটা বললাম, মহাকাল যেটা নিয়ে যাচ্ছে। এবং শ্রাবণ গগন বা বাঁকা জল যেটা বললাম, এই যে বাঁকা জল চারিদিকে, এটা হচ্ছে আসন্ন বিপদ, জীবনের শেষ প্রান্তে জল বাড়তেছে, আমি ডুবে মারা যাব, এই ব্যাপারটা হচ্ছে বোঝানো হয়েছে। আই হোপ বুঝতে পারছো। বিদ্রোহীর কথা সহজ কথায় হচ্ছে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে। কবি প্রচন্ড বিদ্রোহী, প্রচন্ড খারাপ, উনি রাক্ষস, মানে উনি হচ্ছে সব খারাপের জিনিস হচ্ছে উনি খারাপের বিরুদ্ধে, জিনিসটা এরকম। সব খারাপ খারাপ যে জিনিসগুলো আছে ওইগুলোকে উনি দেখাইছে যে আমি খারাপের বিরুদ্ধে খারাপ, খারাপের বিরুদ্ধে আমি শক্তিশালী, এই ব্যাপারগুলো বোঝানো হয়েছে। আর যারা ভালো, যারা অবহেলিত, নিষ্পেষিত, তাদের জন্য কবির মন অনেক কি নরম, কবির মন তাদের জন্য মমতা দেখায়। এটাই হচ্ছে বিদ্রোহী কবিতা। অন্যায়, অবিচার এবং অসমতার বিরুদ্ধে কবির প্রতিবাদ। কবি একই সাথে সমতা এবং দ্রোহের অবস্থান, মানে কি যে ভালোবাসা, সমতা, সবাইকে দেখতে চায়, এবং দ্রোহ মানে বিদ্রোহ আছে। নিপীড়িত মানুষের জন্য মমতাময়ী, অত্যাচারের জন্য প্রতিবাদী। কবি সদম্ভ আত্মপরিচয়ের স্বরূপ। লেখকের আমি সত্তা, যে ওই যে বলছে না যে আমি এইটা, আমি ওইটা, এভাবে একটা কন্টিনিউয়াসলি বলছে আর কি, তাই না? তো এই যে আমি দিয়ে দিয়ে প্রতিটা জায়গায় নিজেকে হচ্ছে পরিচয় করে দেওয়া, এটা হচ্ছে নিজের একটা আত্মপরিচয় দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা। সো প্রত্যেকটা কিন্তু আমি ওইখানে ইউজ করছে। অপশাসন, পরাধীনতা, দাসত্ব শৃঙ্খল ভেঙে বিদ্রোহী কবি করবেন বৈষম্যহীন নতুন পৃথিবী। আচ্ছা, এটা হচ্ছে তার গোল আর কি। চরিত্র বিশ্লেষণ, আমি বা বিদ্রোহী সত্তা, যেটা মানে কি বলছে তোমার, সবকিছু মিলাই বলছে যে আমি সৃষ্টি, আমি ধ্বংস, মানে এই যে বৈপরীত্য যেগুলো আছে এগুলো দিয়ে কিন্তু কি বুঝাইছে উনি, যে আমি ভালোর দিকেও আছি, খারাপের দিকে আছি, আমি ধ্বংস খারাপের জন্য, সৃষ্টি ভালোর জন্য, এইগুলো বুঝবো আর কি। যে অত্যন্ত আত্মপ্রতি, স্বাধীন চেতা, নির্ভীক, অন্যায় বিরুদ্ধে সর্বদা আপোষহীন, পরাধীনতা শৃঙ্খল ভাঙতে চায়, শোষিত, নিপীড়িত এবং অবহেলিত মানুষের জন্য মানবিক হৃদয়ে অসাম্য এবং অন্যায়কে ধ্বংস করে। তারপরে যার হাতে, যে বলছে, এক হাতে প্রেমের বাঁশরি, অন্য হাতে রণতুর্য, ঠিক আছে, দ্রোহের রণতুর্য, অর্থাৎ সে একই সাথে মমতাময়ী, একই সাথে ধ্বংস। আচ্ছা, সুচেতনা, যেটা সুচেতনার ক্ষেত্রে মেইনলি হচ্ছে কি যে আমার পৃথিবী অনেক জঘন্য, ধ্বংস, কিন্তু কবি এখানে বিশ্বাস করে যে ধ্বংস হইলেও প্রতি কালে কালে কিছু মহামনীষীরা ছিলেন যারা এই ধ্বংস থেকেই ভালো জিনিসগুলো তৈরি করছে, ধ্বংস থেকেই সমাজটাকে পরিবর্তন করছে। তো কবির চিন্তা যে হ্যাঁ এখন হয়তো বা খারাপ, অনেক রক্তপাত আছে সমাজে, বাট একটা সময় আসবে যখন সমাজটা অনেক সুন্দর হয়ে যাবে। তো এটা হচ্ছে সুচেতনার কথা। সমকালীন পৃথিবীর গভীরতর সংকট, স্বার্থের দ্বন্দ্ব, যুদ্ধ এবং অনেক কিছু হচ্ছে, রক্তপাতের ভয়াবহ ধ্বংসোন্মুখ অবস্থার স্বরূপ। সকল অশুভ এবং নেতিবাচকতা দূর করে পৃথিবীতে শুভ চেতনার বা শুভবোধের জাগরণ প্রত্যাশা, উনি প্রত্যাশা করেন ভালো একটা কিছু হচ্ছে আসবে, শুভবোধ জাগ্রত হবে, শুভ চেতনা জাগ্রত হবে। মানব প্রেম ও ভালোবাসার মাধ্যমে কেবল পৃথিবীতে প্রকৃত শান্তি এবং কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব। রক্তপাত, যুদ্ধ ও হানাহানি পৃথিবীর শেষ সত্য নয়, বরং সুচেতনাই হলো মানব মুক্তির শেষ সত্য। দেখো আমি কিন্তু অনেক কিছু বোল্ড করে দিছি, আই হোপ তোমরা বুঝতে পারতেছো যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট। সুচেতনা হচ্ছে মানব মুক্তির শেষ সত্য। শতাব্দীর পর শতাব্দী ধরে মনীষী বা ক্লান্তিহীন নাবিকের দীর্ঘ সাধনায় পৃথিবীর ক্রমমুক্তি এবং আলোকোজ্জ্বল ভবিষ্যৎ লাভ। এই যে মনীষী বা যারা মানে ক্লান্তিহীন ভাবে কন্টিনিউয়াসলি কাজ করে পৃথিবীকে কি করছে, একটা মুক্তির দিক দেখাইছে। তো এই ব্যাপারটা বুঝাইছে যে ক্রমে ক্রমে বিভিন্ন সময় বিভিন্ন মনীষীরা আসছেন, তারা যেরকম একটা ভালো কাজ করছে, আমরা বিশ্বাস রাখতে পারি, আমরা আমাদের এই সুচেতনা, একটা ভালো চেতনা রাখতে পারি যে মানব মুক্তি একসময় হবে, মানুষের একটা ভালো দিন আসবে, ঠিক আছে, সমাজের হানাহানি বন্ধ হবে। প্রকৃতির অনাবিল সৌন্দর্য ও স্নিগ্ধতার স্পর্শে মানব মনে ইতিবাচকতা এবং সার্থকতার বোধ তৈরি হয়। প্রতিটা জায়গাতেই প্রকৃতির কিছু না কিছু মানে ইনক্লুড করে, যে প্রকৃতি যেরকম অনাবিল সৌন্দর্য স্নিগ্ধতা আছে, মানুষের মনেও এরকম আসবে কন্টিনিউয়াস জিনিসটা এরকম। চরিত্র বা চেতনা, সুচেতনা হচ্ছে শুভ চেতনার প্রতীক, কবির একটা প্রার্থনা এটা, যে সুচেতনাকে হচ্ছে কার সাথে তুলনা করা হয়েছে, এখানে দূরতম দ্বীপের সাথে তুলনা করা হয়েছে, যা পৃথিবীর সব গভীরতর ব্যাধি বা অসুখ সারিয়ে তুলতে পারে। অর্থাৎ এই সুচেতনা আসলেই পৃথিবী যত খারাপ দিকে আসুক না কেন মানুষ ভালো হয়ে যাবে। এই চেতনার জাগরণে পৃথিবীতে একটি ভালোবাসাপূর্ণ আলোকোজ্জ্বল ও মানবিক সমাজ প্রতিষ্ঠিত হবে। মানে ভালো কথা যেগুলো আছে, ক্লান্তিহীন নাবিককে আসলে কোনটা, আমাদের মনীষী যারা, তো যুগে যুগে অনেকে যারা আসছে তারা হচ্ছে মানুষকে মুক্তির পথ দেখাইছে, অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও তারা হচ্ছে কি শুভ চেতনার আলো মানুষের মধ্যে জেলে গেছেন, মানুষের মধ্যে হচ্ছে কন্টিনিউসলি শুভ চেতনার আলোগুলো দিয়ে গেছেন। আচ্ছা, সো তাদের কারণে কি হবে, যে তাদের এই অবিরাম সাধনা ও ত্যাগের ফলেই একটা ভালো মানব সমাজ গড়ে উঠবে বলে, এরকম এরকম যখন যুগে যুগে মানুষ আসবে তাদের কারণে একটা ভালো সমাজ গড়ে উঠবে। কবি সত্তা, যেটা কবি সত্তার কেসে হচ্ছে উনি একটা মানে ওনার কথাও সেম, যে উনি অনেক কিছু দেখতেছে বাট উনি আশাহত হবেন না, উনি কি আশাবাদী একজন মানুষ, আশাবাদী দৃষ্টিভঙ্গি দেখাইছে, যে অত্যন্ত মানবপ্রেমী,
তিনি সমকালীন পৃথিবীর ধ্বংসোন্মুখ অবস্থা, অগণিত প্রাণহানি দেখে মর্মাহত ব্যথিত হয়েছেন। এতে রক্তপাত ও যুদ্ধ দেখার পরও যিনি হতাশাগ্রস্ত নন, বরং উনি আশাবাদী যে একসময় হচ্ছে কি হবে, প্রকৃতির স্নিগ্ধ স্পর্শ সুচেতনালব্ধ মঙ্গল আকাঙ্ক্ষায় মানবরূপে জন্ম গ্রহণের প্রকৃত সার্থকতা এনে দেয়। এই যে প্রকৃতির স্পর্শ সচেতন, তারপর আমরা বলি সচেতনা লব্ধ যেই আমাদের কাছে আকাঙ্ক্ষাটা আছে, মঙ্গল আকাঙ্ক্ষা, ভালো একটা আকাঙ্ক্ষা, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে পরবর্তীতে আমাদের জীবনের সার্থকতা এনে দিবে, সমাজটাকে সুন্দর করবে। একদম মানে সমাজ টাইপের লেখাবার্তা লিখবা, বুঝছো, বাংলাদেশ সমাজ টাইপের লিখবা। এবার আসা হচ্ছে প্রতিদান। প্রতিদান কবিতাটা হচ্ছে এরকম যে বেশি ভালো আর কি, যে যে আমাকে হচ্ছে কষ্ট দিছে, যে আমার প্রতি অবিচার করছে, আমি তার প্রতিও বিচার করবো, তাকেও হচ্ছে আমি ভালোবাসবো। যে মানে এই জিনিসটা এরকম যে তোমার কেউ খারাপ করছে, বাট তুমি কারো খারাপ করবো না, তুমি তারপরও তাকে প্রতিদান হিসেবে ভালো জিনিস দিবা, মূল ভাব শেষ। এই হচ্ছে প্রতিদান, বুঝতে পারছো? তো এত তো ভালো মানুষ আসলে দুনিয়াতে নাই। মানে ধরো জিনিসটা এরকম যে খারাপ করছে, খারাপ না করি, ওর কিছুই করলাম না, বাট কবি বলছে কেউ আমাকে খারাপ করলে তাকে আমি ভালোটাই দিব, তাকে আমি মানে শুধু মানে খারাপ না করবো এরকম না, তার সাথে আমি সম্পর্ক রাখবো না এরকম না, তার গিয়ে আমি ভালো কাজ করবো। তো অনেক বেশি মহৎ কাজ, জানি না কে কে করে এটা, ঠিক আছে। আচ্ছা, প্রধান বিষয়বস্তু যেটা, প্রতিশোধ প্রতিহিংসার ঊর্ধ্বে গিয়ে পরোপকারী সহানুভূতিশীল হয়ে সমাজ করবে। এই যে বললাম যে মানুষকে হচ্ছে কাজ করলে অনিষ্টকারীর উপকার করার স্বরূপ, যেটা বলা যায় অনিষ্টকারীরও উপকার করব আমি, যে উদার মানসিকতা এবং ক্ষমাশীলতা প্রকাশ পাইছে এখানে, যাকে আমি ক্ষমা করে দিয়ে কাজ করছি। পরার্থপরতার বৃহৎ ফলাফল যা সমাজকে সুন্দর করে, পরার্থপরতা করে সমাজটা সুন্দর হয়। সবাই যদি চিন্তা করে আমি ওর ক্ষতি করবো, তাহলে হচ্ছে সমাজটা সুন্দর হবে না, হানাহানি হবে, সহজ কথা এটা। মানব সেবায় আত্মনিয়োগ, এই যে মানব সেবা যেটা বলছে যে আমি সবাইকে সেবা করে যাবো। কবি হচ্ছে আদর্শ মানবতাবাদী, উনি ওনার মধ্যে প্রতিশোধ নাই, প্রতিহিংসা নাই, উনি ক্ষমাশীল, উনি হচ্ছে মহৎ ও উদার হৃদয়ের অধিকারী। তো তোমাকে এখানে উদ্দীপকে বলবে যে অমুক ব্যক্তি অনেক ক্ষমাশীল, তার প্রতি অনেক অন্যায় অত্যাচার হওয়ার পরেও সে ক্ষমা করে দিচ্ছে, মানুষকে হেল্প করছে, তাহলে এটা কার সাথে মিল আছে? কবির সাথে মিল আছে, যিনি একজন আদর্শ ও মানবতাবাদী সত্তা। চরম নিঃস্বার্থ এবং পরোপকারী, যিনি নিজের ক্ষতি করেও মানুষের যিনি নিজের ক্ষতি করা মানুষের সবসময় মঙ্গল কামনা করেন। মানবপ্রেম সহমর্মিতায় ওনার মধ্যে আছে একটা মানবতাবাদী সত্তা। অনিষ্টকারী যারা, তারা হচ্ছে কি, তারা অনেক খারাপ, তারা হচ্ছে কি স্বার্থপর, অকৃতজ্ঞ, অন্যের ক্ষতি সাধন করে, এক নেতিবাচক সত্তা। সমাজে বিদ্যমান নিষ্ঠুরতা, বিভেদ, হানাহানি, প্রতিহিংসা পরায়ণতার এক জ্বলন্ত প্রতীক। খারাপ কোনো কিছু হলেই সে হচ্ছে এটা, এটা আসবে না, আসবে হচ্ছে উপরে এটা তোমার উদ্দীপকে। আচ্ছা, এবার হচ্ছে তাহারই পরে মনে। তাহারই পরে মনে মানে হচ্ছে তোমার প্রিয়জন যদি মারা যায় কখনো, তোমার প্রিয়জন মারা গেলে তোমার প্রকৃতির কোনো কিছুই ভালো লাগবে না। প্রকৃতিতে বসন্ত আসলো, শীত আসলো, গ্রীষ্ম আসলো, বর্ষা আসলো, তোমার কোনো কিছু ভালো লাগবে না। মানে সহজ কথা হচ্ছে আপনজনের বেদনা যখন থাকে, তখন প্রকৃতি কি রূপ নিল সেটা আমরা বুঝি না। সহজ কথা এটাই, তাই না? এটা হচ্ছে তাহারই পরে মনে। এখানে হচ্ছে কবি কবির স্বামীকে হারাইছেন, তার আপনজনের মানে আমরা কি বলি এটাকে, বিচ্ছেদের বেদনায় উনি হচ্ছে কষ্টে ছিল, এটাই। তো আপনজনের বিচ্ছেদ বেদনার প্রভাব গতিময় স্বাচ্ছন্দ্য জীবনের স্থবিরতা। গতিময় একটা জীবন ছিল, কবি কবিতা লিখতে পারতেছে না, আগে কবিতা লিখতো, এখন উনি কবিতা লিখতে পারতেছে না। এই হচ্ছে মেইনলি এখানে কথা। প্রকৃতির সঙ্গে মানব মনের অবিচ্ছেদ্য সম্পর্ক, যে অবিচ্ছেদ্য সম্পর্ক, বাট মানব মনটা হচ্ছে কি, মানে মানব মন ভালো না থাকলে প্রকৃতির সাথে আমরা খুব ভালো রিলেশন রাখতে পারি না, জিনিসটা এরকম। আবার দেখা যায় যে এখানে একটা সম্পর্ক বলা হয়েছে যে আমার মনে অনেক কষ্ট, সেটা কার সাথে তুলনা দেওয়া হয়েছে? শীতের রিক্ত অবস্থার সাথে, শীতের যে শূন্যতা, তার সাথে তুলনা দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে। শিল্প সাহিত্য সৃষ্টিকর্মে মানব মনের প্রভাব, এই যে মানব মন ভালো থাকলেই তুমি হচ্ছে কি শিল্প সাহিত্য সৃষ্টিকর্ম ভালো করতে পারবা। উনি তো কবিতা লিখতে পারতেছিল না। তো এবার দেখো কবি যেটা, কবি সত্তা, প্রিয়জন বা স্বামী হারানোর বেদনায় গভীরভাবে আচ্ছন্ন এক বিষাদময়ী নারী, রিক্ততার হাহাকারে মানে শূন্যতার হাহাকারে যার সাহিত্য সাধনা এবং সৃষ্টিশীলতা সাময়িকভাবে স্তব্ধ হয়ে গেছে, কাজ করতে পারতেছি না, নর্মাল ডে টু ডে কাজ আমার হচ্ছে না। প্রকৃতিতে বসন্তের বিপুল সমারোহ সত্ত্বেও যিনি সম্পূর্ণ উদাসীন, নিরাসক্ত এবং আনন্দহীন। ওনার মানে ওনার পাঠক এসে বলতেছে, ভক্ত এসে বলতেছে, কবি আপনি কবে কবিতা লিখবেন? না আমি তো কবিতা লিখতে পারতেছি না, মানে কি লিখবো আর কি, মনের কষ্টেই হচ্ছে মানে বড় কষ্ট। তো চারপাশে উৎসব মুখর পরিবেশে যিনি অতীতের স্মৃতিচারণে কাতর হয়ে থাকেন, অতীতের স্মৃতিচারণে ওনার স্বামীর কথা উনি চিন্তা করতেছেন, এই হচ্ছে মিলি কথা। কবিভক্ত হচ্ছে সাহিত্য ও শিল্পের প্রতি প্রবল আগ্রহী, কবির সৃষ্টির একনিষ্ঠ অপেক্ষমান শ্রোতা, ওয়েট করে আছে কবে কবি হচ্ছে বসন্ত আসছে, বসন্তের একটা কবিতা লিখবে। আর মাঘের সন্ন্যাসী যেটা, এটা হচ্ছে শীতের রূপক হিসেবে দেওয়া হয়েছে। মাঘের সন্ন্যাসী বলতে শীতের রূপককে, সো কুয়াশার চাদর গায়ে জড়িয়ে রিক্ত নিঃস্ব হয়ে বিদায় নেওয়া শীত ঋতুকে বোঝানো হয়েছে। তো শীত ঋতু হচ্ছে কি করছে, কুয়াশার চাদর গায়ে জড়িয়ে রিক্ত এবং নিঃস্ব অবস্থা, এই নিঃস্বতা দিয়ে বোঝানো হচ্ছে শূন্যতাকে, যে ওনার সাথে যে ওনার স্বামীর যে বিচ্ছেদ হয়েছে, এই কষ্টটাকে বোঝানো হচ্ছে। কবির দৃষ্টিতে এটি তার হারানো প্রিয়জনের শূন্যতা
এবং বিষাদময় রিক্ততার প্রতীক। বসন্ত প্রকৃতির রূপক। বসন্ত ইউজুয়ালি হচ্ছে অনেক আনন্দের, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য থাকে, যেখানে আমের মুকুল, বাতাবি লেবুর ফুলের সুবাসিত, এই দুটোর কথা বলা হয়েছে, আমের মুকুল আর বাতাবি লেবুর যে সুগন্ধ সেটা। আচ্ছা, পদ্মা। পদ্মার কেসে জিনিসটা হচ্ছে কি, পদ্মার কেসে হচ্ছে ভাই, পদ্মা একটা ডেডলিয়েস্ট নদী, সহজ কথা বলতে মানে বিপজ্জনক নদী, যেখানে অনেক বাঁকে বাঁকে অনেক স্রোত থাকে, প্রলয়ঙ্কারী, সর্বনাশা, যেটা আমরা বলি সর্বনাশা পদ্মা। এরকম আর অনেকগুলো নদী আছে, বাট পদ্মার ক্ষেত্রে এখানে বলা হয়েছে। এবং এই নদীটার ক্ষেত্রে যারা অনেক জলদস্যু টাইপেরও ছিল, মানে অনেক এরিয়া জলদস্যু, মানে বিভৎস বা হচ্ছে আমরা বলি যে মারকুটে জলদস্যু, তারাও এই পদ্মায় যখন নৌকা চালাতে যেত ভয় পাইতো তারা। পদ্মা এতটা প্রলয়ঙ্কারী। পদ্মার একটা ভয়ঙ্কর রূপ আমরা দেখলাম, নদী ভেঙে নিয়ে যায়, নদী বাঘ থাকে, অনেক বাঘ। একই সাথে পদ্মার একটা ভালো দিকও আছে। এই পদ্মার পারে যখন অনেক পলি জমে, সেই জায়গায় যখন কৃষকরা হচ্ছে এই সংগ্রামের মধ্যে থেকেও ধান চাষ করে বা কৃষি কাজ করে, সেগুলো কিন্তু অনেক ভালো ফলন দেয়। তো এই যে বিষয়গুলো পদ্মার একই সাথে প্রলয়ঙ্কারী, পদ্মা একই সাথে একটা জীবন দান করতেছে একটা এলাকার মাঝখানে বা একটা জায়গার মাঝখানে, তাহলে এই যে পদ্মার যে চরিত্র বা পদ্মার যে হচ্ছে বৈশিষ্ট্য, এটা আমরা এখানে দেখতে পাই দুই টাইপের জিনিস। যে পদ্মা নিয়ে কথা বলছি। তো পদ্মা নদীর প্রলয়ঙ্কারী, সর্বনাশ এবং বিধ্বংসী রূপের চিত্রায়ন। ধ্বংসের পাশাপাশি পদ্মারই যে কল্যাণময়ী, উর্বরতা দানকারী এবং প্রাণ সঞ্চারী রূপ আছে। প্রমত্ত নদীর কারণে নদী তীরবর্তী মানুষের জীবন সংগ্রাম, দুর্ভোগ এবং গতির সঞ্চার। এই যে মানুষের জীবন সংগ্রাম হয় না, বন্যা হচ্ছে, নদী ভেঙে যাচ্ছে, আবার একই সাথে জীবনে গতিও দিচ্ছে যখন এই যে ফলন হচ্ছে ভালো, বা এই যে একটা জীবনযাত্রা তো একটা নদীর সাথে রিলেটেডই থাকে। তো এই ব্যাপারগুলো বোঝানো হচ্ছে। প্রকৃতির রুদ্ররোষ ও আশীর্বাদের সাথে মানব জীবনের নিবিড় সম্পর্ক, দুইটাই আসলে আছে আমরা দেখতে পাই। পদ্মা নদী সত্তা তীব্র স্রোতস্বিনী, উদ্দাম, প্রলয়ঙ্কারী এক শক্তি যা সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। তারপরে তোমার হচ্ছে এখানে ধ্বংসের পাশাপাশি পরিসমৃদ্ধ, উর্বরতা দানকারী, কল্যাণময়ী রূপ আছে। সংগ্রামী মানুষ কারা? যারা কৃষক, যারা নদী ভাঙনের শিকার হয়ে জীবন মৃত্যু দ্বন্দ্বে নিঃসংশয় হচ্ছে লড়াকু শ্রেণী, যারা হচ্ছে কৃষকরা থাকে, নদী ভেঙে যাচ্ছে তারপরে তারা কাজ করতেছে, এই ব্যাপারগুলো আর কি। ভয়ঙ্কর নদীর পাড়েও কঠোর পরিশ্রমে উর্বর চরে ফসল ফলাতে দৃঢ় প্রতীক, মানে মেইন কথা ফসল ফলানোর জন্য ওনারা কঠোর পরিশ্রম করে। এর মধ্যে জলদস্যুকে এখানে হারমাত বলা হয়েছে, যে বহু সমুদ্রে ঘোরার অভিজ্ঞতা সম্পন্ন দুর্ধর্ষ প্রকৃতির যা জলদস্যু ছিল, এবং তারা দুর্ধর্ষ হয়ে পদ্মার ভয়াল ঘূর্ণীয় প্রমত্ত রূপ দেখে ভীতের সঙ্গে তারা পর্যন্ত ভয় পাইছে, যারা অনেক জায়গায় ডাকাতি করে বেরিয়েছে তারাও ভয় পাইছে। আচ্ছা অবস্থা। সো এবার আছে হচ্ছে 18 বছর বয়স। 18 বছর বয়স আছে, তোমরা এখন কত হবা? তোমরা এরকম না, তোমরা 18-র কাছাকাছি, মানে 18 বা 19-20 হবা অনেকে আর কি, এরকম 26 ব্যাচ। সো 18 বছর বয়স, এই কবিতাটা হচ্ছে বোঝানো হয়েছে যে এই বয়সটায় অনেক কিছু করতে চায় মানুষ, অনেক রিস্কি কাজ করতে চায়, মানে অনেক অনেক কাজ সে হচ্ছে এই অবস্থায় করতে চায়, যেগুলো ভালো, যেগুলো সমাজের পরিবর্তন আনে, নিজের পরিবর্তন আনে, অনেক কিছু হয়, ভালো কথা। একই সাথে এই বয়সে যখন আমরা অনেক ভুলও করে ফেলতে পারি, যে ভুলগুলো হচ্ছে আমাদের সারা জীবনের জন্য কান্না হয়ে যাবে। তো এটাও বোঝানো হয়েছে 18 বছর বয়সের মাধ্যমে। এবং কবির প্রত্যাশা যে 18 বছর বয়সের যে ভালো দিকগুলো আছে, সমাজ পরিবর্তন করে দেওয়ার, সমাজের এই যে আমরা বলি যে অপসংস্কৃতি, কিংবা সমাজের যে হচ্ছে আমাদের নেতিবাচক দিকগুলো আছে, ঠিক আছে, সমাজের যে হচ্ছে অন্যায় অবিচার, সেগুলোকে দূর করে দিবে এই 18 বছর বয়সী যে সকল ছেলে বা মেয়েরা, তারাই। তো এই যে ব্যাপারটা, এই জন্য কবি আশা করেন যে ভালো যে 18 বছর বয়সের দিকগুলো, এটা হচ্ছে এই দেশের বুকে নেমে আসুক, এই দেশের বুকে সবাই 18 বছর বয়সী হোক, মনের দিক থেকে যেন অন্যায় অত্যাচার অবিচার এগুলো হচ্ছে না থাকে, এবং সুন্দর একটা সমাজ তৈরি করা যায়। সেই হচ্ছে কথা। আমরা বলি অদম্য আত্মপ্রত্যয়ী এবং হচ্ছে অপ্রতিরোধ্য সম্ভাবনাময় তারুণ্য, দেশ ও মানব জাতির কল্যাণে 18 বছর বয়স তথা তারুণ্যের সম্ভাবনা। তরুণদের শক্তি, সাহস ও উদ্দীপনার স্বরূপ, তরুণদের দীর্ঘশ্বাস, এই যে যখন হচ্ছে কোনো কিছু সে অ্যাচিভ করতে পারতেছে না, বা তার লাইফ অনেক স্ট্রাগল আসছে, লাগবে তোমার রেজাল্ট খারাপ হয়ে গেছে, সামনে অ্যাডমিশন ভালো নাও হইতে পারে, সেই অবস্থায় দীর্ঘশ্বাস বেড়ে যায় আর কি। সো আঘাত, বেদনা, ভয়ঙ্কর হয়ে ওঠার নেতিবাচক কিছু দিক আছে সেটা। তো ভয়ঙ্কর বলতে খারাপ হয়ে যেতে পারে, যে কিছু থাকে না গ্যাংয়ের মানুষজন, সো এটা আর কি। চরিত্র বিশ্লেষণ, 18 বছর বয়স, অকুত ভয়, আত্মপ্রত্যয়, উদ্দাম, সব বাধা বিপত্তি ভাঙতে সদা প্রস্তুত, যে কোনো দুর্যোগে হাল ধরতে সক্ষম এবং অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন। তো তারা ভয় পায় না আসলে কিছুতে, এই হচ্ছে কথা। পরোপকারী, আত্মত্যাগী, যারা দেশমাতৃকার ক্রান্তিকালে প্রাণ দিতেও কুণ্ঠাবোধ করে না, যে আমি প্রাণ দিয়ে দিব, সমস্যা নেই কোনো। তীব্র আবেগ ও অনভিজ্ঞতার কারণে যারা ভুল পথে বা মন্ত্রণায় প্রভাবিত হতে পারে, অর্থাৎ এই সময় যেহেতু মানে তার অভিজ্ঞতার একটু কম, সে হচ্ছে বিভিন্ন ভুল পথেও বা বিভিন্ন মন্ত্রণায় প্রভাবিত হতে পারে বা পা দিতে পারে খারাপ দিকগুলোতে। ফেব্রুয়ারি 1969। আচ্ছা, সো এইখানে মেইনলি আমাদের কাছে যেটা বলা হচ্ছে, তোমাকে যদি ওভারঅল আমি বলি, যে এইখানে আমাদের প্রিভিয়াস যেই মানে তোমার হিস্ট্রিগুলো আছে, বা আমাদের যে গণ অভ্যুত্থান আছে 1969-এ,
সেইখান থেকে আমাদের যেই লার্নিংগুলো আছে, সেখান থেকে আমাদের যে অনুপ্রেরণাগুলো আছে, সেগুলো আমাদের কিভাবে সামনের দিকগুলোতে পথ চলতে সাহায্য করছে সেটাই বোঝানো হয়েছে। অর্থাৎ আমাদের প্রিভিয়াস যে হিস্ট্রি বা আন্দোলনের হিস্ট্রি, সেটা আমাদের পরবর্তী জীবনে কি কাজ করছে, পরবর্তী জীবনে কিভাবে অনুপ্রেরণা যোগাইছে, সেটাই হচ্ছে এই কবিতাটা। সো 1969 সালের সংঘটিত গণ অভ্যুত্থান এটার প্রেক্ষাপট, 52 ভাষা আন্দোলনের অনুপ্রেরণা যা সাহস জুগিয়েছে পরবর্তী আন্দোলন। 52 ভাষা আন্দোলন, এরপর আস্তে আস্তে তোমার 1969 এটা আসছে, ঠিক আছে। এইটা মেইনলি হচ্ছে তোমার কোনটা মানে অনুপ্রাণিত হয়েছে আসলে কোনটা থেকে, আমরা বিভিন্ন মানে ধরো জন্য বলি ফেব্রুয়ারির টাইমটাতে, যে সেম ফেব্রুয়ারিতে এক সময় হচ্ছে একটা আন্দোলন হয়েছে, এই ফেব্রুয়ারিতে হচ্ছে আরেকটা আন্দোলন হবে, ঠিক আছে। এই ব্যাপারগুলো আসলে মেইনলি বোঝানো হয়েছে। প্রিভিয়াস আমার ভাষা আন্দোলন হয়েছে, এবার 1969 গণ অভ্যুত্থান হবে, ঠিক আছে। বিভিন্ন শ্রেণী পেশায় মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনা, চরিত্র বিশ্লেষণ যদি বলি ভাষা সহিত, যে মাতৃভাষা ও স্বদেশের অধিকার আদায় যারা অকাতরে জীবন দিয়েছিলেন, সালাম, বরকত, রফিক, ওনারা, যাদের রক্ত শহরের রাজপথে কৃষ্ণচূড়া হয়ে ফুটে আছে। যে বলা হয় না যে প্রথমেই দেখবা বলছে কৃষ্ণচূড়ার কথা, একদম মানে কবিতার প্রথম দিকেই বলছে, সেই কৃষ্ণচূড়া দ্বারা আসলে বোঝানো হচ্ছে যে ফেব্রুয়ারিতে আবারও কৃষ্ণচূড়া ফুটছে। এই কৃষ্ণচূড়া দিয়ে সালাম, বরকত, রফিক বা যারা আমাদের হচ্ছে ভাষা শহীদ, তাদের এই রক্ত বা আত্মত্যাগটাকে রিপ্রেজেন্ট করতেছে, এবং এই আত্মত্যাগটা আমাদের মোটিভেট করতেছে আবারও আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। ওকে, সো এই ব্যাপারটা যে সকল আন্দোলন সংগ্রামে শাশ্বত প্রেরণার উৎস, যে প্রেরণা দিচ্ছে সংগ্রামী জনতা, ঘাতকের আস্তানায় মাথা নত না করার নির্ভীক দেশপ্রেমিক যারা সংগ্রামী জনতা, অধিকার আদায়ের জন্য স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসা কদম্য শক্তি। আর ঘাতক হচ্ছে কোনটা, স্বৈরাচারী যারা অমানবিক নিঃস্ব বাঙালির উপর শোষণ নির্যাতন যারা করছে, যারা ঘাতক তারা, ঠিক আছে। সেম ভাবে আমি কিংবদন্তি কথা বলছি, এটা আসলে মেইনলি আমাদের কয়েকটা জিনিস আসলে বলি, যে আমাদের এই যে ইতিহাস, এই ইতিহাস আমাদের মোটিভেট করে যে আমাদের পূর্বপুরুষরা অনেক স্ট্রাগল করছে, তাদের পিঠে হচ্ছে কি ছিল, মানে চাবুকের দাগ ছিল, সহজ কথা বলতে, রক্ত জবার ইতিহাস। তো এই যে কথাগুলো আসলে বলছে, এটা দিয়ে বোঝানো হয়েছে আমাদের প্রিভিয়াস, আমাদের কিংবদন্তি বলতে আমাদের পূর্বপুরুষকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তো এই যে আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের পূর্বপুরুষ অনেক স্ট্রাগল করে আসছে, স্ট্রাগল করে আসার পরেও তারা হচ্ছে ওইগুলোতে কি করছে, সংগ্রাম করছে। আমরাও এখন তাদেরই বংশধর, আমরা হচ্ছে এই জায়গাগুলো থেকে অনুপ্রাণিত হয়ে আমরাও সংগ্রাম করব, আমরাও দেশ ও দেশের মানুষের জন্য কাজ করব, জননী এবং জন্মভূমির প্রতি কি করব, কাজ করব, এই ব্যাপারগুলো। এবং উনি এই কথাগুলো কবিতার মাধ্যমে লিখছে, যে এই ব্যাপারগুলো যদি করতে হয় আমাদের কবিতাকে বুঝতে হবে। কবিতা বলতেই যে পরম, কবিতা বলতে একটা সত্যকে বোঝানো হয়েছে, ভালো দিকগুলোকে বোঝানো হয়েছে। তো উনি বলছে যে তোমার যদি ভালো কাজগুলো করতে হয় তোমাকে কবিতা বুঝতে হবে, কবিতার সৌন্দর্য বুঝতে হবে, কবিতা থেকে সত্য আহরণ করতে হবে, এইগুলাই আর কি। সো ঐতিহ্য সচেতন মানুষের সংগ্রামী চেতনা, ত্যাগ ও মুক্তি দৃপ্ত ঘোষণা, জননী ও জন্মভূমির প্রতি শ্রদ্ধা থাকবে, বাঙালির সংগ্রাম এবং ইতিহাস থেকে, যে আমাদের যে সংগ্রাম ইতিহাস সেখান থেকে প্রাপ্ত অনুপ্রেরণা, কবিতাকে সত্য, সৌন্দর্য, অধিকার আদায় ও মুক্তির প্রতীক হিসেবে এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। চরিত্র বিশ্লেষণ যেটা, পূর্বপুরুষ, আমাদের পুরুষরা একসময় অনার্য প্রিয়দাস ছিলেন, ভূমিজীবী শ্রমজীবী মানুষ ছিলেন, যাদের পিঠে হচ্ছে কি ছিল, নির্যাতনের চিহ্ন স্বরূপ রক্ত জবার মতো ক্ষত ছিল, অসীম সাহসী এবং প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করেছিলেন তারা, টিকে থাকার এক লড়াকু সত্তা। কবি বা বর্তমান প্রজন্ম পূর্বপুরুষের গৌরবোজ্জ্বল ইতিহাসের উত্তরাধিকারী এবং ধারক আমরা যারা, কবি বা বর্তমান প্রজন্ম। তো মাতৃভূমির পরাধীনতা শৃঙ্খল ভাঙার আকাঙ্ক্ষায় উজ্জীবিত, কবিতা বা সত্য উচ্চারণের মাধ্যমে মানব মুক্তি ও অধিকার আদায়ে দৃঢ় প্রতিজ্ঞ, ঠিক আছে। সত্য উচ্চারণে, যে সত্যকে স্বীকার করে নেওয়া, কোনো কোনো মানুষ এখানে, উনি এখানে বুঝাইছে যে কবিতা সেই বুঝবে যে নিজেকে সত্য ধারণ করতে পারে। কবিতা দিয়ে উনি বুঝাইছে কে মানে কে নিজের মধ্যে সত্যকে ধারণ করতে পারে, কবিতা দিয়ে সত্যকে ইন্ডিকেট করছে উনি আসলে, সত্য বা ভালো দিকগুলো মানুষের। লাস্ট ওয়ান, আমরা প্রায় চলে আসছি, হোপফুলি হচ্ছে এটা, প্রত্যাবর্তনের লজ্জা। প্রত্যাবর্তনের লজ্জা সহজ এক্সাম্পল দিই, তোমাকে তোমার বাবা মা অনেক কষ্ট করে পড়ালেখা করেছে, তো পড়ালেখা করানোর পরে তুমি গেলা হচ্ছে একটা এক্সাম দিতে, ঠিক আছে। এখন এক্সাম দিতে গেলা, তো তোমার বাবা মার অনেক এক্সপেকটেশন ছিল তুমি এক্সামে অনেক ভালো করবা, তোমাকে অনেক আগে থেকে প্রিপেয়ার করছে, তোমাকে অনেক আগে থেকে সাবধান করছে, বুঝাইছে। তুমি এক্সামে গেলা, এক্সামে খাইছো খুবই জঘন্যভাবে, এক্সাম খারাপ করছো। তো এক্সাম খারাপ করার পর তুমি তোমার বাসায় ফিরবা, তাই না? তো বাসায় ফেরার, যখন তুমি বাসায় ফিরতেছো মানে প্রত্যাবর্তন করছো, তোমার যখন রেজাল্টটা আসলো, লজ্জা লাগবে না অনেক, যে আমি বাসায় ফিরতেছি, আনন্দ হওয়ার কথা, বাট আমার আসলে লজ্জা লাগতেছে এই কারণে যে আমি আমার বাবা মার প্রপারলি, বা আমার যে পরিশ্রমটা সেটা হচ্ছে আমরা কি করতে পারিনি, তাদেরকে ফেরত দিতে পারিনি এভাবে, বা সেভাবে আমি তাদের মান রাখতে পারিনি, সেটা হচ্ছে প্রত্যাবর্তনের লজ্জা। এন্ড কবিতার মধ্যে এটা বলে নাই, কবিতার মধ্যে মেইনলি এখানে বলছে যে কবি যে ওনাকে ওনার বাবা মা আগে থেকেই বলছিল যে কালকে কিন্তু সকালে তোমার ট্রেন আছে, ঠিকঠাকভাবে রেডি হয়ে যাও, ঘুমায় যাও না, আবার যদি ঘুমায় যাও তাহলে তো ট্রেন মিস করতে পারো। তো উনি কথা শুনে ঘুমায় গেছে, ঘুমায় যাওয়ার পরে পরের দিন ট্রেন মিস করছে উনি। ওনার ট্রেন যাওয়ার কথা ছিল শহরে,
ওনার শহরে ট্রেন যাওয়ার কথা ছিল, বাট উনি শহরে পৌঁছাইতে পারে নাই, ট্রেনই ধরতে পারে নাই। ঠিক আছে, এবং তারপরে উনি কি করছে, উনি এরপরে চিন্তা করলো আচ্ছা ঠিক আছে ট্রেন ধরতে পারিনি, আমি আবার গ্রামে মানে ট্রেন স্টেশন থেকে আবার গ্রামে ফেরত আসি। তো উনি গ্রামে ফেরত যাওয়ার পথে কত চিন্তা করতেছিল যে আচ্ছা মানে এভাবে যে যাচ্ছি খুবই লজ্জা লাগতেছে, মানে এভাবে যাওয়াটাকে আসলে ঠিক হচ্ছে কিনা, বা মানে এত এত আমাকে বলছিল, বা আমার ভাই বোনরা যারা আছে তারাও তো মানে ট্রেন ধরতে পারছে, মানে ওনার ভাই বোনরা আর একটু সচেতন সেটা বুঝাইছে, ট্রেন ধরতে পারছে, আর আমি তো ধরতে পারি নাই। তারপর উনি মানে অনেক কষ্ট নিয়ে ভাবতেছিল যে কি না কি বলে। তারপর উনি হচ্ছে ওনার বাসায় পৌঁছাইলো, বাসায় পৌঁছানোর পরে দেখলো যে ওনার বাবা হচ্ছে কোরআন শরীফ পড়তেছে। বাবা ওরকম কিছু বলে নাই, বাবা বুঝছে যে ও এরকমই, মানে ওরকম কোনো রিয়াক্ট করে নাই, বুঝছে যে ও মিসই করতো। বাট এরপরে ওর মা হচ্ছে ওকে জড়ায় ধরছে এবং বলল যে মানে তো ওনাকে ছাড়া আমার ঘরটা খালি লাগতেছিল। তো ওই সময় তার এই যে লজ্জাটা এটা হচ্ছে কমে গেল। মানে জিনিসটা এখানে বোঝানো হয়েছে যে আমরা যা কিছুই করি না কেন, বাট আমি যখন আমার মায়ের কাছে ফিরে আসি বা আমার ঘরে ফিরে আসি, ঘরের মানুষরা আমাকে ঠিকই হচ্ছে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে না। অর্থাৎ আমার এই যে ব্যর্থতা, এগুলো আসলে কি বলে আপেক্ষিক আর কি। ঠিক আছে, তো এই জায়গায় যেটা বলা হচ্ছে যে আমি যখন মায়ের কাছে ফিরে আসছি, বা মাকে এখানে প্রকৃতিকে বোঝানো হচ্ছে, প্রকৃতির কাছে ফিরে আসছি, আমার মনের এই রকম লজ্জা তখন আর থাকে না। এবং এখানে এই যে ট্রেন দিয়ে যে বোঝানো হয়েছে, ট্রেন দিয়ে বোঝানো হয়েছে যে ট্রেন থেকে উনি শহুরে জীবনে যাবে বা একটা যান্ত্রিক জীবনে যাবে, মোহের পেছনে দৌড়াবে, টাকা পয়সার পেছনে দৌড়াবে। এই যে আমাদের চাকচিক্যগুলো, এই চাকচিক্যকে আসলে বোঝানো হয়েছে ট্রেন, তারপরে সেখান থেকে শহর, এই জায়গাগুলোকে। আর এই যে প্রকৃতি, উনি যে প্রকৃতিতে ফিরে আসছে, প্রত্যাবর্তন করছে, ওনার লজ্জা লাগতেছিল, বাট এটা আসলে লজ্জা লাগার জায়গা না, একটা শান্তির জায়গা, যেখানে প্রকৃতি আছে, যেখানে মা আছে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো হচ্ছে এই কবিতা বলা হয়েছে প্রত্যাবর্তনের লজ্জা। যে নগর জীবনের মোহ, আর্থিক সচ্ছলতা ও জীবিকার প্রয়োজনে মানুষ শহরমুখী যায়। ঠিক আছে, এবং আলস্য অসচেতনতার কারণে শেষ ট্রেন ধরতে না পারে কবির হতাশা এবং ব্যর্থতার গ্লানি। অর্থাৎ আমাদের মাঝে মাঝে জীবনে এরকমও থাকে যে এই যে আমরা পড়ালেখা করি নাই, বা হচ্ছে আমরা প্রপারলি বা আমার কথা শুনি নাই, তাই আমাদের যেটা করার কথা ছিল আমরা করতে পারি নাই, সেটা একটা ব্যর্থতার একটা কষ্ট আমাদের। ঠিক আছে, এটা একটা কষ্ট, বাট সাময়িক থাকবে, এই হচ্ছে মেইনলি কথা। তো এটা একটা ওনার ব্যর্থতার গ্লানি। আবহমান গ্রাম বাংলার প্রকৃতির শাশ্বত সৌন্দর্য ও শান্তির রূপ অবলোকন করা। এখানে অনেকগুলো এক্সাম্পল উপমা দেওয়া হয়েছে যে প্রকৃতির সাথে কিভাবে সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়। ব্যর্থতার গ্লানি নিয়ে ফিরে এলেও মাতৃস্নেহ এবং গ্রামীণ পরিবেশে পরম শান্তি এবং আশ্রয় লাভ করা যায়। চরিত্র বিশ্লেষণ, কবি এবং প্রত্যাবর্তিত পুরুষ মানে ফিরে আসছে। শহরমুখী যাত্রায় আলস্য অসচেতনতার কারণে চরমভাবে ব্যর্থ একজন মানুষ। তো ওনার লজ্জা লাগতেছিল যেহেতু ব্যর্থ, স্টেশনে শেষ ট্রেন ধরতে না পারে হতাশ, পরাজিত ও লজ্জা অবনত। ঠিক আছে, লজ্জা অবনত এক সত্তা। তবে পরিশেষে গ্রামীণ প্রকৃতি ও মায়ের পরম আশ্রয়ে এসে সমস্ত গ্লানি মুছে ফেলা এক স্বস্তিদায়ক রূপ। মা ও পরিবার, মা হচ্ছে কি সন্তানের প্রতি চরম স্নেহশীল, মমতাময়ী, উৎকণ্ঠিত, সন্তানের যে কোনো ব্যর্থতাকে হাসি মুখে বরণ করতে পারে মা। প্রকৃতির হচ্ছে প্রতিমূর্তি, এবং মাকে এইখানে তুমি দেখবা তোমাদের পাঠ পরিচিতি শেষে দিচ্ছে যে এখানে প্রকৃতির একটা প্রতিমূর্তি হিসেবে বোঝানো হয়েছে, যে মায়ের কাছে ফিরে আসছে বা প্রকৃতির কাছে ফিরে আসছে। ভাই বোনরা, এখানে ভাই বোনের কতগুলো কথা বলা হয়েছে, লাইলি, নাহার, ফরহাদ, জাহানারা, যারা হচ্ছে কি কবির সম্পূর্ণ বিপরীত। কবি যেরকম হচ্ছে হতাশ হয়ে গেছে, বা কবি যেরকম কথাগুলো ঠিকঠাক শুনে নাই, তারা কিন্তু আমার কথা ঠিকঠাক শুনছে, তারা সফল হইতে পারছে, এটা বোঝানো হয়েছে। সময়ের প্রতি অত্যন্ত সচেতন, সতর্ক এবং নিজেদের গন্তব্যে সফল হয়েছে। কবি সফল হয়নি, তার লজ্জা লাগতেছিল প্রত্যাবর্তনে, কিন্তু সে তারপরে ফিরে আসে, তারপরে শান্তি পাইছে। তো এই কবিতাটা একটা খুব ভালো লার্নিং আছে মানুষের জীবনও। সেটা হচ্ছে যে আমরা আমাদের চেষ্টা করব সর্বোচ্চ, আর আমরা গন্তব্যে পৌঁছাই দিতে নাও পারি, বাট আমাদের সবসময় আমাদের এমন এমন কোনো না কোনো অপশন থাকে, এমন কোনো না কোনো জায়গা থাকে যেটা আমাদের পরবর্তীতে হচ্ছে আমাদের সেই আনন্দটা দেয়। ঠিক আছে, সো কোনো কিছুই আসলে সুপ্রিম সাকসেস না লাইফের। লাইফে অনেক কিছুই হচ্ছে মনে হয় যে কম্পিটিটিভলি সাকসেস ওইটা, বা এটাই সবাই চাচ্ছে, এটাই হয়তো বা সাকসেস। বাট আমাদের সৃষ্টিকর্তা বা আল্লাহ আমাদের অনেক অনেক অপশন দিয়ে রাখছে, যেটা আমাদের জন্য ভালো সেটাই হবে। ঠিক আছে, তো জাস্ট মনের ব্যাপার, মনকে কিছুদিন বুঝতে দেওয়ার ব্যাপার, বাট ইনশাল্লাহ সবকিছু ভালো হয়ে যাবে, তাই না? তো এই ব্যাপারটা হচ্ছে আমরা এই জায়গা থেকে শেষ করলাম। আমরা আমাদের এইখানে যেগুলো কবিতাগুলো আছে সবগুলো হচ্ছে শেষ করছি হোপফুলি। এখানে হচ্ছে আমরা এইগুলো দেখছি, তারপরে হচ্ছে এই ব্যাপারগুলো শেষ। ওকে, সো তোমরা হচ্ছে অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এবং এই যে তোমার এখানে আছে, আমি হচ্ছে এই চ্যানেলে এবং হচ্ছে এই পেজেই তোমাদের সবগুলো ক্লাস বা এগুলো আপলোড করবো। সো এটা নোটিফিকেশনটা অন রেখো, সবচেয়ে বেটার হয় তুমি যদি হচ্ছে টেলিগ্রামে যুক্ত থাকো। এটা আমি হাইলি সাজেস্ট করি এই কারণে, তোমাদের মিস হয় না। তোমাদের মিস হয় না বলতে আমি যখনই দিয়ে দিই তোমাদের কাছে পৌঁছায়। ফেসবুকে দিলে বা ড্রাইভে দিলে তোমার ভিডিও করা লাগে, ভিডিও তোমার মাঝে মধ্যে পৌঁছাবে না। ফেসবুকে দিলে অসুবিধা হচ্ছে তোমার, মানে তোমার কাছে ফেসবুক পৌঁছাইতে না পারে সেই জিনিসটা। সো এইটা সবচেয়ে বেটার লাগে আমার কাছে, এই জন্য আমি অনেক হাইলি সাজেস্ট করি যে তোমরা হচ্ছে অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে থাকো। দ্যাটস ইট, আই হোপ তোমরা বুঝতে পারছো। টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকো। আর যেটা হচ্ছে সহপাঠ আমি গত বছরেও যেহেতু মানে গদ্য আর পদ্য চেঞ্জ হচ্ছে, তাই এই বছর নতুন করে ক্লাস নিচ্ছি। বাট সহপাঠ কিন্তু গত বছরই আমি তোমাদের 10-11 মিনিটের মধ্যে দুইটাই কভার করে দিছি, ওইটা একটু দেখে ফেলো।
এখানে লিঙ্ক দিয়ে দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।